হ্যালো পিপল, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা আইএলস লাইফ নিয়ে আপনারা খুবই ব্যস্ত। সো আজকে আমরা কথা বলবো হইতেছে কীভাবে খুব কম সময়ে 8-এর উপর স্কোর তোলা যায়। ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা আইএলস সম্পর্কে কিছুটা ধারণা রাখেন অ্যান্ড আপনারা হাফওয়ে দেয়, মানে আপনারা অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছেন আর আপনাদের পরীক্ষা খুবই কাছে, মেবি 1 মাস আর 2 মাস সময় আছে। তো এই সময়ের মধ্যে আপনাদের কী কী করা উচিত, কী কী করা উচিত নয়, সেই বিষয়গুলো আমি তুলে ধরার ট্রাই করবো। সো প্রথমেই স্টার্ট করি কী কী বিষয়গুলো করা উচিত। অ্যান্ড ফার্স্ট অফ অল আপনারা সবাই জানেন যে আইএলসের মধ্যে 4টা পার্ট থাকে: লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। প্রথমে আমি স্টার্ট করি স্পিকিং দিয়ে। অ্যান্ড এটা এতটাও ইজি না যতটা মানুষ ভাবে। যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। প্রথমে বলি কী কী করা উচিত। প্রথমেই হচ্ছে আপনার অনেক প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করার অনেক উপায় আছে। ওয়ান অফ দ্যাম ইজ হ্যালো টক। আপনি হ্যালো টকে গিয়ে নেটিভ স্পিকারদের সাথে কথা বলতে পারেন। আমি আপনাকে দেখাই দিব অ্যাপ্লিকেশনটার নাম। যখন আমি আইএলস দিয়েছি তখন আমি এই অ্যাপটা অনেক ইউজ করি অ্যান্ড এটা কিন্তু অনেকটা হেল্পফুল। আর আপনি এনজয়ও করবেন কথা বলতে যে নেটিভদের সাথে, বা আপনি অনেক ফ্রেন্ডও মেক করবেন সেখানে। আপনি মিস করবেন তাদেরকে আপনি যদি একদিন কথা না বলেন। সো আপনি যদি প্রতিদিন কথা বলেন তাহলে দেখবেন কি আপনার একটা ফ্লুয়েন্সি চলে আসবে অ্যান্ড এটা অনেক হেল্পফুল। তার সাথে সাথে কি করতে পারেন যে বিভিন্ন মক টেস্ট দিতে পারেন। মক টেস্টের মধ্যে স্পিকিংগুলো দিতে পারেন একদম এক্সামের পরিবেশে। এটা আপনাকে আরও তৈরি হতে সাহায্য করবে। অ্যান্ড এখন বলবো যে আপনার কী কী কাজগুলো করা উচিত না স্পিকিংয়ের জন্য। আপনি যদি ইউটিউবের ভিডিওগুলো দেখেন বা বিভিন্ন আইএলস কোচিং সেন্টার বা ওরা অনেকেই বলবে যে আপনার কি করা উচিত, আয়নার সামনে গিয়ে নিজের সাথে কথা বলা উচিত। ভাই বিশ্বাস করেন এটা কখনোই হেল্প করে না। হুদাই ভাই আপনি টাইম ওয়েস্ট করবেন। আপনি নিজের সাথে যখন কথা বলতে যাবেন দেখবেন যে আপনি কথা বলতে পারতেছেন, আপনি নার্ভাস না, কারণ আপনি নিজের সাথে কথা বলতেছেন। দেয়ার ইজ নো ওয়ান টু জাজ ইউ। আপনি তখন পারবেন। বাট হোয়েন ইট কামস টু টক টু এ রিয়েল পারসন, আপনি দেখবেন যে আপনি খেয়ে হারায় ফেলতেছেন, আপনি অনেক নার্ভাস অ্যান্ড আদার স্টাফস উইল হ্যাপেন। অ্যান্ড স্ট্রংলি অ্যাভয়েড দ্যাট। আপনি নিজের সাথে কথা বলে আপনি কখনোই ইমপ্রুভ করতে পারবেন না। ট্রাই টু টক টু আ পারসন হুজ ইংলিশ ইজ বেটার দেন ইউ, তাহলেই আপনি কিছু শিখতে পারবেন। এর জন্য আমি বলবো আপনাদের বেশি বেশি ইংলিশ মুভি দেখা উচিত। যখন আমার এইচএসসি পরীক্ষার পরপরে আমি অনেক বেশি মুভি দেখতাম। আমার একটা রিজন ছিল, সেটা হচ্ছে লিসেনিংটা ঠিক করা। ওরা কি বলতেছে এটা আমার বুঝতে হবে। অ্যান্ড এই কারণেই আমি বেশি বেশি মুভি দেখতাম। এমন না যে আমি মুভির প্রতি অনেক ইন্টারেস্টেড ছিলাম অ্যান্ড আই ওয়াজ রিয়েলি অ্যাডিক্টেড, নট লাইক দিস। I only watch those films just to understand how listening works and just to understand their accent and other stuff. And not only that, আপনি আরও কি করতে পারেন যে হ্যালোটকে যখন আপনি কথা বলবেন, আপনি যখন নেটিভ স্পিকারদের সাথে কথা বলবেন ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, তখন আপনার লিসেনিংটা অনেক বেটার হবে। আরেকটা কাজ আপনারা করতে পারেন উইল বি টু পডকাস্ট শুনতে পারেন। আমি আপনাকে বলবো না যে আপনি বাসায় বসে আছেন, বসে বসে পডকাস্ট শুনেন। এটা আসলে করা সম্ভব না। আমিও যখন এই ফেজে ছিলাম অনেকেই বলছে যে পডকাস্ট শুনে বসে বসে, কিন্তু আমি কখনোই করতে পারিনি। এটা অনেক বোরিং ছিল। সো আমি কি করতাম, যখন বাসার বাহিরে যেতাম, ফর এক্সাম্পল যখন আমি কোচিং করতে যেতাম, যে রাস্তায় যে সময়টা থাকতো, হয়তো আমি ট্রাফিকে বসে আছি বা জ্যামে বসে আছি বা আমি গাড়িতে, তখন আমি পডকাস্ট শুনতাম। কারণ আই হ্যাড নাথিং এলস টু ডু দ্যাট টাইম। তখন আমি পডকাস্ট শুনতাম। বিবিসিতে আপনি পডকাস্ট শুনতে পারেন, ইউটিউবে পডকাস্ট আছে। আপনি প্রতিদিন কি করতে হবে, প্রতিদিন একটা করে হচ্ছে ক্যামব্রিজের একটা করে সলভ করা লাগবে, একটা করে কোয়েশ্চেন সলভ করতে হবে। আমি কি করতাম, আমি প্রতিদিন একটা করে সলভ করতাম। এটা আমি শুরু করেছিলাম পরীক্ষার প্রায় 1 মাস আগে থেকে। প্রতিদিন একটা করে সলভ করতাম। এটাই ছিল আমার কি। রাইটিং হচ্ছে সবচেয়ে কঠিন একটা মডিউল। অনেকেই বলবে আপনি যদি রাইটিংয়ে ইমপ্রুভ করতে চান, আপনার অনেক আগে থেকে আপনার ডায়েরি লেখা শিখতে হবে, আপনি গল্প লিখবেন, আপনি নিজের জীবনী লিখবেন। ভাই ট্রাস্ট মি, নাথিং ওয়ার্কস। এগুলোর সাথে আইএলস রাইটিং কমপ্লিটলি ডিফারেন্ট। আমি এগুলো করছি, বাট আমি শেষে গিয়ে আসলে বাসটা খাইছি যখন আমি পার্ট 2 পার্ট 1 লিখতে গেছি, তখন দেখতেছি আমি আটকে যাইতেছি। আমি যেগুলো লিখে অভ্যস্ত সেগুলোর সাথে কিছুই মিলতেছে না। সো আমি বলবো যে আপনার আইএলস রাইটিংয়ের জন্য কিছু ভোকাবুলারি শেখা উচিত। অনেকেই বলবে যে ভোকাবুলারি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ইম্পর্টেন্ট না, স্পিকিংয়ে বেশি একটা ইম্পর্টেন্ট না। আপনি নর্মাল ভোকাবুলারি দিয়ে কথা বললেও দেখবেন যে আপনি 6.5 to 7 পেয়ে যাচ্ছেন। বাট রাইটিংয়ের ক্ষেত্রে ভোকাবুলারি ইজ ইম্পর্টেন্ট। উইল হ্যাভ টু ইউজ সাম অফ দ্য ওয়ার্ডস দ্যাট আর not really common, that's are uncommon. And আরেকটা পার্ট হচ্ছে রাইটিংয়ের জন্য আপনাকে গ্রামার জানতে হবে। অবশ্যই আপনি গ্রামাটিক্যাল এরর করতে পারবেন না। সো আপনি যখনই ফ্রি টাইম পাবেন আপনি গ্রামারগুলো প্র্যাকটিস করেন। আপনি চাইলে একটা ছোট ক্লাসের বই ইউজ করতে পারেন, যেমন আর্টিকেলস, টেন্স, এগুলো আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি এই মিস্টেকগুলো করেন তাহলে আপনার মার্ক অনেকটাই কমে যাবে। এটা হচ্ছে রাইটিংয়ের সবচেয়ে বড় একটা টিপস আর ট্রিক্স বলতে পারেন। এটা মাস্ট। আর রাইটিং হচ্ছে
আপনি যদি আসলে রাইটিংয়ে ভালো করতে চান আপনাকে প্রতিদিন একটা করে রাইটিং লিখতেই হবে, এটা মাস্ট। আপনারা জানেন যে পার্ট 1-এর মধ্যেও আরও 4টা পার্ট আছে, যেমন গ্রাফ চার্ট, তারপর লাইন গ্রাফ, তারপর ম্যাপস, অনেক কিছু আছে। সো আপনার প্রতিদিন পার্ট 1-এর 4টা করে লিখতে হবে, অ্যান্ড পার্ট 2 যদি আপনি একটা করে লিখেন তাহলেই এনাফ। আপনার প্রতিদিন লিখতে হবে। আর বাকি থাকে হচ্ছে রিডিং। আসলে রিডিংটা কি, আমি যখন প্রথম শুরু করেছি অনেকেই বলছে যে এই টিপসটা ফলো করো, এটা টিপস আছে, এটা টিপস। অনেক ইউটিউবের ভিডিও দেখবেন যে রাইটিংয়ের টিপস, অনেক ইউটিউবের ভিডিও দেখবেন যে রিডিংয়ের টিপস ট্রিক্স, এই টিপসগুলো ফলো করলে ব্যান্ড 8 ইজি। আসলে এটা কখনোই হয় না। আমি কখনোই কোনো টিপস ট্রিক্স ফলো করি নাই, আমি জাস্ট প্রতিদিন প্র্যাকটিস করে গেছি, অ্যান্ড একটা টাইমে আমার কি হয়েছে, আমি সময়ের মধ্যে সবই করতে পারতাম। সো রিডিংয়ের একটাই টিপস হবে যে আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন। ভাই প্র্যাকটিস ছাড়া হবে না। আপনি যত টিপস ট্রিক্স ফলো করেন এগুলো দেখবেন যে কাজ করতেছে না, কোনোগুলোই কাজ করবে না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, চ্যাট জিপিটি। এটা মাস্ট, চ্যাট জিপিটি আপনার ইউজ করতেই হবে, না এটা ওয়ান অফ দি বেস্ট টুল ফর আইএলটিএস। কীভাবে আমি বলি, আপনি স্পিকিংয়ের জন্য চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। আপনি কী করবেন, যে চ্যাট জিপিটিকে বলবেন যে আমাকে এই কোশ্চেনগুলো করো, অ্যান্ড আপনি এটাও করতে পারেন যে আপনি কোশ্চেনের পিক তুলে চ্যাট জিপিটির কাছে পাঠাতে পারেন। চ্যাট জিপিটি কী করবে, সেই কোশ্চেনগুলো আপনাকে আস্ক করবেন। আপনি যখন সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবেন তখন আপনাকেও একটা ব্যান্ড স্কোর দিয়ে দিবে। আপনারা চাইলে ব্যান্ড স্কোরটা ইগনোর করতে পারেন, কারণ সবসময় এটা একটু কম ব্যান্ড দেয়। আমি যখন মক টেস্টগুলো দিতাম চ্যাট জিপিটি সবসময় আমাকে 6.5 থেকে 7 দিত, অ্যান্ড আমি যত ট্রাই করতাম আমি 7-এর বেশি কোনোভাবেই পেতাম না। বাট রিয়েল এক্সামে আলহামদুলিল্লাহ আমার 8 এসেছে, সো আই এম রিয়েলি গ্রেটফুল। বাট চ্যাট জিপিটি হেল্প মি আ লট। আর আরেকটা হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে চ্যাট জিপিটি অনেক ভ্যালুয়েবল। আপনি কি করবেন, আপনি রাইটিং একটা লিখবেন, আপনি খাতার মধ্যেই লিখবেন, সমস্যা নেই। তারপর একটা পিক তুলবেন, বা যেগুলো আপনি খাতার মধ্যে তুলছেন সেগুলো আবার আপনার ডক্সের মধ্যে লিখবেন, তারপর চ্যাট জিপিটির কাছে দিবেন। তখন বলবেন যে আপনার ভুলগুলো কি কি হয়েছে সেগুলো শুধরে দাও, আর ব্যান্ড 8 বা ব্যান্ড 9 একটা রেসপন্স দিতে আপনি কোশ্চেন সহকারে পাঠাবেন। তাহলে চ্যাট জিপিটি কি করবে, একটা ব্যান্ড 8 বা ব্যান্ড 9 রেসপন্স দিয়ে দিবে। তখন আপনি বুঝতে পারবেন যে ব্যান্ড 9 বা ব্যান্ড 8 অ্যান্সারগুলো কীভাবে হয়, না আপনি কোন কোন জায়গাগুলো ভুলগুলো করছেন। আপনি যদি এটা প্রতিনিয়ত করেন, এক মাসের মতো এটা করেন, তাহলে দেখবেন কি আপনার রাইটিংয়ের ক্ষেত্রে আর কোনো সমস্যা নাই। অ্যান্ড এটাই আমার কাছে হয়েছে। আমি অনেকগুলো মক টেস্ট দিছি, সেখানে দেখতাম যে না, আলহামদুলিল্লাহ আমার রাইটিংয়ে ভালোই আসতো। চ্যাট জিপিটি হেল্প মি আ লট এগেইন ইন দিস ম্যাটার। সো বাই বাই গাইস। আপনাদের যদি অন্য কোনো কোয়েরি থাকে আপনারা আমাকে জানাতে পারেন।